নমস্কার, উপস্থিত হয়েছি শিল্পী ক্রিয়েশনসের জনপ্রিয় শো আমরা সবাই হিরোতে। হ্যাঁ, আমার আপনার সবার প্রিয় শো শুক্রবার রাত 9টার শো আমরা সবাই হিরো। আজকে আমরা উপস্থিত হয়েছি বা বলতে পারি আজকে আমাদের হিরো হচ্ছে বিশিষ্ট মডেল ও ডান্সার জয়দীপ বাগ। চলে এসেছি নর্থে জয়দীপের বাড়িতে। আপনারা সবাই জানেন, তবু সৌজন্যমূলক পরিচয় করাই। থ্যাঙ্কস জয়দীপ, তোমার অমূল্য সময় থেকে শিল্পী ক্রিয়েশনকে সময় দেওয়ার জন্য। নমস্কার শিল্পীদি, তুমি বাড়িতে এসেছো, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। এবং প্রত্যেক দর্শককে বলতে চাই শিল্পী ক্রিয়েশনের তরফ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আপনার শিল্পী ক্রিয়েশনের আমরা সবাই হিরো দেখবেন এবং আমার এই এপিসোডটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর আশা করি আমার মনের কথা আপনাদের প্রত্যেকের হৃদয় ছিল। একদমই। আসুন আজকে জয়দীপের মুখ থেকেই শুনে নেব জয়দীপের জীবন কথা। জীবনের জার্নি তো সবসময় ফুলে বিছানো থাকে না। আর জয়দীপ, আমরা দেখছি যে অনেক দিন থেকে তোমাকে আমি স্ট্রাগলও করতে দেখেছি এবং তোমার সফলতা, তোমার দুঃখ সবই দেখেছি। তোমার মুখ থেকে তুমি যদি দর্শকদের কিছু বলো। হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই। সফলতা, দুঃখ, কষ্ট সব তো আছে। তবে সবার আগে যেটা বলতে চাই আমি, সেটা আমার মনে হয় যে আমার জার্নিটা খুব স্ট্রাগল। কেন স্ট্রাগলের? বিকজ আমি একটা নন ব্যাকগ্রাউন্ড থেকে আসি। আমার বাবা একজন নামকরা পরিচিত ফুটবলার, মিস্টার মিলন বাগচি, প্রয়াত। উনি বিগত 1.5 বছর হলো উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো ওটা তো একটা ভীষণ দুঃখের জায়গা, কিন্তু উনি ভীষণ ফেমাস একজন ফুটবলার ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই প্রফেশনে আসা, এবং সেই প্রফেশনে আমি কিন্তু এসেছিলাম অ্যাক্টিং করবো বলে এবং শিশুশিল্পী হিসেবে এসেছিলাম। সেই সময় আমার একটি ছবি প্রেমের সাগর বলে, প্রডিউসার ছিলেন দেবপন। তো ওই ছবিটা করতে এসে নায়িকার ছোট ভাই, এবং সেই ছবিটা যখন নাকি শুরু হলো, হাফ হয়ে যাওয়ার পর ছবিটা বন্ধ হয়ে যায়। তারপর শ্রদ্ধেয় অর্ধেন্দু চ্যাটার্জি, তার ছবি শুরু হবে কোকিলা বলে, সব কথাবার্তা ফাইনাল হয়ে গেল। সেখানেও আপনার হিরোইন ছিলেন বম্বে শান্তিপ্রিয়া, এবং তার একমাত্র ছোট ভাইয়ের চরিত্রটা ভাই আর বোনকে নিয়ে গল্প ছিল। তো সেই ছবিটাতে আমি সিলেকশন হয়েছিলাম, এবং তার এত নাম করা ডিরেক্টর বাবা তারকনাথ তিনি করেছিলেন। তো তার সিলেকশন যখন আমাকে করলেন, তারা যখন সিলেকশন করলেন আমাকে, তখন বলে দিলেন যে এখন আর কোনো কাজ করা চলবে না। তখন আমি কোনো কাজ করছিলাম না, একদম তখন ফ্রেশার। সেই সময় আমি ওয়েট করছিলাম কবে শুটিং শুরু হবে। যখন শুটিংয়ের ডেট একদম চলে এলো, ধরুন আর 10 থেকে 12 দিন বাকি, সেই সময় অর্ধেন্দু বাবু মানে অর্ধেন্দু স্যার মারা গেলেন। ছবিটা শুরুই হলো। সেইভাবে আমার জার্নি, বুঝতেই পারছেন কিভাবে আমার জার্নি। তারপরে আমি হতে আসলাম অ্যাক্টর, হয়ে গেলাম মডেল। সেই সময় শৈশবকালে আর কোনো ছবি করা হলো না। অফার আসলো, কাজ করতে যাব, এরকম নানান রকম বিষয়। কখনো প্রডিউসারের পছন্দের কোনো ব্যক্তির ছেলেকে ঢুকিয়ে দিলেন, আমাকে বার করে দিলেন। এরকমও হয়েছে 2-3টে ছবি থেকে। সেই জায়গা থেকে আমি যখন দেখলাম যে ভীষণভাবে ভেঙে পড়লাম। আর সত্যি কথা বলতে গেলে সেই সময় ভাঙার কিছু ছিল না, কারণ ছোটবেলা এক্সপেকটেশন অনেকটা ছিল। সেই এক্সপেকটেশনের জায়গাটা ভেঙে গেল। তারপরে বড় হলাম, বড় হয়ে আবার সেই অ্যাক্টিং করব। আর আমাকে সবসময় সাহায্য করতো আমার বড় মাসি। তিনি বিয়ে করেননি, যাদব ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন। তো সে আমাকে সাহায্য করতেন। তো সেই জায়গা থেকে বাবা একদমই পছন্দ করতেন না এই প্রফেশনটা, মা ভীষণই পছন্দ করতেন। কিন্তু বাবা পছন্দ করতেন যে খেলাধুলো, কিন্তু খেলাধুলো আমার দ্বারা হবে না। তো সেই জন্য আমার দ্বারা যখন খেলাধুলা হবে না, বাবা বুঝতেই পেরেছিল। ভেবেছিল অন্য কিছু হবে, কিন্তু অভিনেতা বা মডেল হব এটা কখনো আশা করেনি। সেই জায়গা থেকে তাদের বিশেষ করে বাবার একটু মনটা ভেঙেছিল। তারপর যখন নাকি আমি মিস্টার ক্যালকাটা হলাম, আমি মডেলিং জগতে আস্তে আস্তে পরিচিত পাওয়া শুরু হলো, তখন আমার বাবা আমাকে নিয়ে অনেকটা প্রাউড ফিল করলেন, এবং সে তখন জানলেন যে আমার ছেলে কিছু অন্তত করতে পারে, খেলা না হলেও অন্য কোনো জায়গায় এসে সে কিছু করছে। এবং তখন সে যেটা নাকি তার একদম পছন্দের ছিল না, সেটাই তার কোন দিন কখন পছন্দ হয়ে গেল, এবং সে কখন গর্বিত ফিল করতে শুরু করলেন বাবা হিসেবে, সেটা আমি অনেক পরে বুঝলাম। তিনি সবসময় আমাকে এনকারেজ করতেন, বলতে কাজ করো, মন দিয়ে কাজ করো। আর আমি চিরকালই খুব স্ট্রাগল দিয়ে আমার মানে জীবনটা গেছে। কখনোই কোনো বিজ্ঞাপন, ধরুন অনেক হয়তো একটা অডিশন দিয়ে পেয়ে যায়, আমাকে সেখানে 10খানা অডিশন দিতে হয়েছে, এবং তারপরে সেইগুলোকে আমি অ্যাচিভ করতে পেরেছি।
এই হচ্ছে আমার জার্নি। আমি বম্বেতেও অনেক বিজ্ঞাপনে কাজ করেছি এবং আমার কখনো কাজ থেমে থাকে। আমি আমার কুচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আজকে প্রায় হয়ে গেল 19 বছর। যে কোনো ব্র্যান্ডের কাজ করতে গেলে আমরা জানি 6 মান্থের কন্ট্রাক্ট হয়, 3 মান্থের কন্ট্রাক্ট হয়, 1 বছরের কন্ট্রাক্ট হয়, কারো 4 বছরের কন্ট্রাক্ট হয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে 19 বছর একটা কোম্পানিতে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এটা কিন্তু আমার মনে হয় না কোনো হিস্ট্রিতে আছে। সুতরাং সেই জায়গা থেকে আমার কুচির আমি আজও ব্র্যান্ড অ্যাম্বাসেডর 20 ইয়ার্স। এটা একটা ভীষণ প্রাউড মুভমেন্ট। কেননা আমার মনে হয় যে প্রত্যেক মানুষের যখন কোনো কিছু অ্যাচিভ করে, সেটা ঈশ্বরের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ এবং প্রত্যেক দর্শকের ভালোবাসা, আশীর্বাদ, যারা আমাকে ভালোবাসে, তারা না থাকলে, তাদের আশীর্বাদ না থাকলে এটা পসিবল হতো না। এছাড়াও আমি বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছি। আমি সিঙ্গাপুরে কাজ করেছি, আমি মালয়েশিয়ায় কাজ করেছি, আমি কলকাতা, বম্বে, উড়িষ্যা সব জায়গায়, যেরকম উড়িষ্যার প্যানপলিকেম, প্যানেক্স, আমি তাদের মডেল ছিলাম। সেখানে কিন্তু এতগুলো বছর না, অবশ্যই 4 বছরের মতো। এবং এখনো আপনারা যেসব বিজ্ঞাপন দেখেন, আমি আনমোল ম্যারির মুভি একটা করেছি। এরকম অনেক মানে আপনাকে নাম নিতে গেলে প্রচুর নাম নিতে হবে, তো অত তো নাম নেওয়া সম্ভব নয়। কিন্তু কথা এটাই যে আপনারা আমাকে দেখতে পান, আপনারা আমাকে জানেন যে আমার প্রফেশনটা কি, আমি অ্যাজ এ মডেল। এখানেও একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হচ্ছে, আমি কিন্তু প্রথমে যখন এসেছিলাম তখন একদম যেটা মডেল বলে, স্লিম ফিগার, আমাদের ভাষায় যে মডেল বলতে গেলে সেরম ছিলাম। তারপর আমি কিছু শারীরিক প্রবলেমের জন্য আমি হেলদি হয়ে যাই। হেলদি হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে হেলদি হয়ে গেছে বলে কি কাজ পাবো না? কখনো না, লড়তে হবে, এগোতে হবে। আমি কিন্তু শুরু করলাম আবার নতুন করে কাজ, হেলদি হয়ে কাজ করলাম। এবং হেলদি হয়ে কাজ করার পর প্রথমে খুব অসুবিধে, কাজ দিচ্ছিল না কেউ, কাজ দিতে চাইছে না, এরকম মোটা শরীরে কি করে কাজ হবে, এই মোটা ছেলে কি করে কাজ করবে, না আমরা এভাবে ছেলে নেবো না, আমাদের তো মডেল চাই, স্লিম ফিগার চাই। তো সেই জায়গায় আমি কিন্তু একবারের জন্যেও বসে থাকিনি, আমি লড়ে গেছি যে না, আমি কাজ করব, আমি করে দেখাবো। আর আজকে দেখুন, যখন আমি এখানকার প্লাস মডেল, মানে এখনকার সময় যেটা মানুষ বলে প্লাস মডেল, সেটা তো ফরেনের শব্দ, কিন্তু তার আগে কিন্তু আমি ইন্ডিয়ায় কাজ করছি এই চেহারা নিয়ে, এই ফ্যাটনেস নিয়ে, যেটাকে আপনারা বলেন মোটা, সেই মোটাপা নিয়েই কিন্তু আমি কাজ করছি এবং অনেক বছর ধরে করছি। এখন যখন লোকেরা বলে যে প্লাস মডেল, বিদেশ থেকে শব্দটা আসার পর সবার কাছে একটু ক্যাচি হয়ে গেছে, তারা এখন বলে এই তো প্লাস মডেল, এটা প্লাস মডেল কাজ করছে। আমি শুনে আনন্দ পাই যে প্লাস মডেল শব্দটা এত বছর পরে হলেও বিদেশ থেকে এসেছে। আমরা তো বিদেশ থেকে আমদানি করি, বাইরের কোনো জিনিস হলে পরে আমাদের কাছে ভালো। কিন্তু যখন আমার জার্নি চলছিল, অ্যাজ এ আমি স্ট্রাগল করছিলাম যে আমি মোটাটাতে কি হয়েছে, তাই বলে কি আমি কাজ করতে পারবো না? কেন পারবো না? কিসের জন্য পারবো না? তখন কিন্তু আমি লড়েছিলাম একা, আমার পাশে কেউ ছিল না। কিন্তু আমি কাজ করে দেখিয়েছি দিনের পর দিন, ওই শরীর নিয়ে, ওই চেহারা নিয়ে আমিও পারি, আমিও কারো থেকে কম নয়। আজকে যখন শুনি প্লাস মডেল, অনেক হাসি পায়। কেন বলুন তো? আমার জার্নি তাহলে বুঝতে পারছেন কতটা কষ্টের? যেখানে প্লাস মডেল কোনো শব্দই ছিল না আজ থেকে 10 বছর কি 12 বছর আগে। আর সেইখানে 2024-এ প্লাস মডেলকে নিয়ে আজকাল নানান রকম বিজ্ঞাপন, সব বিজ্ঞাপনে একজন স্লিম, একজন প্লাস থাকছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার কতটা কষ্ট করতে হয়েছিল, কতটা আমাকে এই জার্নিটাতে কতটা আমাকে টাফ টাইম কাটাতে হয়েছিল, শুধুমাত্র আমি জানি আর ঈশ্বর জানে। কিন্তু আমি হাল ছাড়িনি, আমি করে দেখিয়েছি। তাই আজ যখন লোকে প্লাস মডেল বলে, আমি কিন্তু হাসি, কিন্তু আমি জানি এই প্লাস মডেলই কলকাতায় 13 বছর আগে থেকে কাজ করে যাচ্ছে। জয়দীপ, বিভিন্ন অনুষ্ঠানে শুটিংয়ে তোমার সাথে আমার দেখা হয়েছে, বা বিভিন্ন অনুষ্ঠানে দেখা না হলেও মিডিয়া থেকে দেখি বা দেখা যায় যে তুমি সবসময় কাকিমা অর্থাৎ তোমার মাকে সঙ্গে নিয়ে যাও। হ্যাঁ, ভীষণ পরিমাণে তুমি মায়ের সাপোর্টও পেয়েছো এবং তুমি মাকে সেই অনারটা করো, যদিও বাবা মাকে এই অনার করা প্রত্যেকেরই কর্তব্য। তবু কথাটা আজকে তুললাম, তার কারণ হচ্ছে বহু ছেলে মেয়েই করে না। আজকে তোমাদের মতো ছেলেমেয়েরা আমাদের কাছে গর্ব, এবং আমি নিজেও আমার বাবা মাকে অক্লান্তভাবে সেবা করেছি। তো আমি সব দর্শকদের হয়ে তোমার কাছে একটা প্রশ্ন রাখছি, এই বাবা মার প্রতি আনুগত্য, ভালোবাসা, যেটা আজকালকার ছেলেমেয়েরা করতে ভুলে যাচ্ছে। জানি বাবা মাকে নিয়ে কোনো কথা হয় না, কোনো ভাষা হয় না,
তবু তোমার থেকে জানতে চাইবো, যদি দর্শকদের কিছু বলো। অবশ্যই। প্রথমেই বলি যে শিল্পীদেরা ভীষণ ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, বাবা মা। মা আমার সাথে সবসময় থাকে, আপনারা প্রত্যেকে জানেন, প্রত্যেক জায়গায় দেখেছেন, আমার প্রত্যেক জায়গায় আমার মা আমার সাথে যায়। সেটা ফাংশন হোক, শুটিং হোক, কোনো জায়গায় বেড়াতে যাই, কোনো জায়গায় ঘুরতে যাই, মা হচ্ছে আমার সবসময় সঙ্গী। এবং অনেকে আমাকে ইন্ডাস্ট্রিতে বলে মাম্মাস ভয়েস। আই এম ভেরি হ্যাপি, আই এম প্রাউড ফিল করি, বিকজ আমার মনে হয় মায়ের থেকে বড় বন্ধু কেউ হতে পারে না। মা আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড। বাবা তো অবশ্যই, কিন্তু মার সাথে আমি ভীষণভাবে সব কথা শেয়ার করি, কোনো কথা কিন্তু বাদ যায় না মায়ের সাথে। আপনি দেখবেন যে কোনো প্রোগ্রামে হোক, যে কোনো শুটিংয়ে হোক, যে কোনো জায়গায় হোক, মা আমার সাথে থাকে এবং আমি খুব প্রাউড ফিল করি, ভীষণ আনন্দ ফিল করি, মা আমার সাথে আছে। বাবা শরীর খারাপ করার পর কিন্তু আমি বম্বে ছেড়ে কলকাতা চলে আসি। আমি কিন্তু বম্বে থাকতাম। আর যখন বাবার শরীর খারাপ করে গেল, আমার মা হাউসওয়াইফ এবং খুব সাধারণ একজন মহিলা, তার সব রকম বাইরের কাজ তার পক্ষে সম্ভব নয়। আর আমি যখন জানলাম যে আমার বাবার শরীর খারাপ, সেখানে আমার কেরিয়ারটাকে ছেড়ে আমি দৌড়ে চলে আসলাম কলকাতায়। কেন আমার মনে হয় সন্তান হিসেবে তারা আমাকে বড় করেছে। আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার কেরিয়ার তো অবশ্যই, কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার বাবা মা। তারা আমাকে বড় করেছে। তাদের পাশে যদি আমি এই দুঃসময় না থাকি, তাহলে কিন্তু আমি মানুষ হিসেবে কোনোদিন দাঁড়াতে পারবো না, নিজের আয়নার সামনে মুখটাও দেখতে পারবো না। তো সেই জায়গা থেকে আমি বম্বে ছেড়ে কলকাতা চলে আসি। আর একটা কথাই বলবো, আজকালকার বৃদ্ধাশ্রমে গেলে পরে, আমি মাঝে মধ্যে বৃদ্ধাশ্রম অ্যাটেন্ড করি, আমি বলতে চাই না, গেলে পরে দেখি কত বৃদ্ধা বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। আমি শুধু তাদেরকে এইটুকুনি বলতে চাই যে যারা জন্ম দিল, যারা আপনাকে এই সুন্দর পৃথিবীটাকে দেখালো, তাদের যদি স্থায়ী বৃদ্ধাশ্রম হয় বা রাস্তা হয়, এর থেকে আর দুঃখ নয়। তবে একটা কথাই বলবো, কর্মা দ্য ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা ভুলে যাই কর্মাটা আমাদের সাথে কিন্তু যাবে, কিছু যাবে না। আপনার বাড়ি গাড়ি নেম ফেম কিচ্ছু আপনি নিয়ে যাবেন না, যাবেন আপনার কর্ম নিয়ে। কি কর্ম করলেন, কি কর্মটা আপনি এখানে এসে করলেন, বাবা মার প্রতি কি কোনো ভালোবাসা শ্রদ্ধা দেখাতে পারলেন? পারলেন না তো। যে জন্ম দিল তাকেই দিতে পারলেন না, আপনি অন্যদের কি দেবেন? আপনি তো খোকলা। আর আরেকটা জায়গায় বলি আমি, যেখানে বাবা মাকে ভালোবাসে না যেই সন্তান, তাদেরকে আমি সন্তানের মধ্যে ধরি না। তাদেরকে আমার মনে হয় যে তারা সন্তানের সন্তান কেন, তারা মানুষই নয়। আমারও সেটাই মনে হয়। হ্যাঁ, তারা মানুষ নয়, এবং তারা মানুষ নয় বলেই তারা আজকে এই জায়গায়। আর একটা কথা মাথায় রাখবেন, বাবা মার সাথে যেরকম আপনি বিচার করছেন এখন, এই বিচারটা এখানেই পেতে হবে আপনাকে, মরার আগে। ভুলবেন না। আমরা এতক্ষণ শুনলাম জয়দীপের মুখে অনেক কিছু কথা। আমরা জানি এটা আমাদের এবং অবশ্যই আপনাদেরও অনেক ইন্সপায়ার করেছে এবং করবে। একটা কথা তো জয়দীপ একদম ঠিক কথা বলেছে, আমাদের প্রত্যেকের জার্নিটা আলাদা আলাদা। একদম, সবারই জানি আলাদা। হ্যাঁ, একদমই তাই। তো থ্যাঙ্কস জয়দীপ, আরেকবার তোমাকে ধন্যবাদ যে শিল্পী ক্রিয়েশনসকে এতটা সময় দেওয়ার জন্য। না, সব থেকে বড় কথা, তোমরা এসছো আমার বাড়িতে এবং আমরা এত সুন্দর গল্পের ছলে অনেক কিছু আড্ডা দিলাম, গল্প করলাম। আমরা শিল্পী ক্রিয়েশনের তরফ থেকে প্রত্যেক দর্শকদের আমার অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। এবং আমি সবসময় বলি, আপনারা ছাড়া কিন্তু আমি কিছু, আপনারা আছেন বলেই কিন্তু আমরা আছি বা আমি আছি। এবং আপনাদেরকে মনোরঞ্জন করার দায়িত্ব আমার, আমি করে যাব এবং সেটা চেষ্টা আমি সবসময় করি। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের আশীর্বাদ আমার ভীষণ ভীষণ চাই। আর এটাই বলবো, শারদিয়া সামনে, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, মজা করবেন, একে অপরের পাশে থাকবেন, আর আমাকে করে বেশি করে ভালোবাসবেন। আর শিল্পী ক্রিয়েশনের আমরা সবাই হিরো, দেখতে ভুলবেন না, কেমন? এইরকম লড়াই ও জয়ের ঘটনা জানতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার প্লিজ।